অংশের সমাধান করব। আমরা কি করব? বিগত সালের গণিত অংশের সমাধান করব। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের পর্ব 1। 1 নাম্বার পর্বে আজকে আমরা বেশ কিছু ম্যাথ দেখার চেষ্টা করব। তো প্রথম যে ম্যাথটা আমরা করব সেটা হলো, দেখেন 1 নাম্বার ম্যাথে কি বলতেছে। 1 নাম্বার ম্যাথে যেটা বলতেছে সেটা হলো যে x y সমান 2 এবং xy সমান 24 হলে x প্লাস y হোল স্কয়ারের মান কত? ঠিক আছে? তো এটা খুবই সহজ একটা অঙ্ক, অর্থাৎ x প্লাস y হোল স্কয়ার দিলাম। আচ্ছা, আমাদের কি ছোটবেলায় একটা সূত্র পড়েছিলাম, সেই সূত্রটা কি সবার মনে আছে? তো আশা করি মনে আছে। সূত্রটা কি ছিল? অনুসিদ্ধান্ত আমরা যাকে বলতাম, 9 10 আমরা অনুসিদ্ধান্ত বলতাম। কি বলতাম? অনুসিদ্ধান্ত বলতাম। অনুসিদ্ধান্ত হলো এরকম ছিল যে a প্লাস b হোল স্কয়ার থাকলে সেটা কি হয়? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab হয়। তো এখানে a b এর জায়গায় আমাদের কি রয়েছে? x রয়েছে। ঠিক আছে? বাদ বাকি সবকিছু আমাদের ঠিক আছে। তাহলে আসেন আমরা সলভ করে ফেলি। আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে সূত্রটা বসায় দিব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 4ab বলতে আমার 4xy। ওকে? এখন আমরা মান বসাবো। x মাইনাস y এর মান আছে হচ্ছে 2। তাহলে 2 এর উপর আমরা স্কয়ার দিলাম প্লাস 4 ইনটু x এর একটা ভ্যালু ওরা দিয়ে দিয়েছে, সেটা হলো 24। তো আমি এখানে নিলাম হচ্ছে 24। এখন খেয়াল করেন 2 দ্বিগুণে কত হয়? 4 হয়। আর হচ্ছে এখানে 24 দ্বিগুণে 48 মানে 96 হয়। তাহলে আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা এখান থেকে 100 পাই। কত পাই? 100 পাই। অর্থাৎ a প্লাস b এর মান এখানে কত? 100। তার মানে হচ্ছে এটা আমাদের গ নাম্বার অ্যান্সার। তো আসেন পরবর্তী ম্যাথে আমরা যাই। পরবর্তী ম্যাথটাতে কি বলা আছে? কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? তো আমরা এখানে একটা জিনিস শিখবো, ভগ্নাংশ মূলত 3 প্রকার। কয় প্রকার বলেন? 3 প্রকার ভগ্নাংশ আছে। 3 প্রকার ভগ্নাংশ আছে। একটা হলো প্রকৃত, আর একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? তো মিশ্র ভগ্নাংশটাও এক ধরনের অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটাও কি বলেন? এক ধরনের অপ্রকৃত ভগ্নাংশ। তো আমরা যে কাজটা করব এখন সেটা হলো, প্রকৃত ভগ্নাংশ হতে হলে লব বড় হতে হবে। যেমন ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে 10, নিচে লিখলাম হলো 25। এটা হচ্ছে আমাদের কি? প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত হবে কি? আমি যদি 25টা উপরে লিখি আর 10টা যদি নিচে লিখি। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হইতে হলে লব হতে হবে ছোট আর হর হতে হবে বড়। আর অপ্রকৃত মানে হলো লব বড় হবে, হর হবে ছোট। বুঝতে পেরেছেন? তো এটাই ছিল আমাদের প্রকৃত এবং অপ্রকৃত বিষয়। এখন মিশ্র ভগ্নাংশ কি সেটা আমি একটু পরে বলতেছি। তার আগে আসেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 মানে 5 এর 6। তাহলে এখানে কি লব বড় না? লব বড়। লব যদি বড় হয় তাহলে কি হবে? হরটা অবশ্যই কি হবে? ছোট হবে। লব যদি বড় হয় তাহলে হরটা কি হবে? ছোট হবে। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, হলো চেক করব। তাহলে এটা অপ্রকৃত কিন্তু আমরা পেয়ে গেছি, আমাদের কাছে অপ্রকৃতটাই চেয়েছে, তাই না? আর এখানে আছে 2, 2 এর 1, তার মানে হচ্ছে এটা হলো প্রকৃত। 3 এর 2 এটাও হচ্ছে প্রকৃত। 12 এর 11 এটাও হচ্ছে প্রকৃত। তাহলে আমাদের অ্যান্সার হলো অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? এটা। তার মানে অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে কি বলেন তো? অপ্রকৃত ভগ্নাংশ মানে হলো বড় হবে হচ্ছে আমাদের লব আর হর হবে হচ্ছে ছোট। এটাই হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসি পরবর্তী ম্যাথে। কোনটি বড়? এখানে বলছে কোনটি বড়। আচ্ছা দেখেন তো, 0.05 এর মানে হচ্ছে 5। খ নম্বরে আছে 0.5। একটা জিনিস মনে রাখবেন, পয়েন্টের পরে 5 মানে হচ্ছে এর সাথে একটা শূন্য থাকে, উজ্জ্ব থাকে, ঠিক না? গ নম্বরে আছে হচ্ছে 0.25। ঘ নম্বরে আছে হচ্ছে আমাদের 0.25।
55। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা শুধু 5, তাই না, 0.5, আর এটা হচ্ছে 0.50, এটা হচ্ছে 0.25, আর এটা হচ্ছে 0.55। তার মানে হচ্ছে এই 0.55টা হচ্ছে আমাদের কি বড়। ওকে, এবার আসি পরবর্তী ম্যাথে, লসাগু এর পূর্ণরূপ কি? খুবই সহজ একটা কোশ্চেন আসছে আমাদের এখানে। লসাগু এর পূর্ণরূপ কি? আমরা সবাই ছোটবেলা থেকে লসাগু এবং গসাগু করে আসতেছি, ঠিক আছে? লসাগু এর পূর্ণরূপ কি এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো খেয়াল করে দেখবেন, লসাগুর মানে হচ্ছে লঘিষ্ঠ। তো লঘিষ্ঠ তো সবার সাথেই আছে, তাই না? লঘিষ্ঠ সবার সাথে আছে, সাধারণও সবার সাথে আছে, তার মানে এই পর্যন্ত ঠিক আছে। এখানে লঘিষ্ঠ আছে, সাধারণ আছে। এখন প্রশ্ন হলো গুণক তো হবে না, তার মানে এটা বাদ। গুণফল হবে না, এটা বাদ। গুণনীয়, এটা হবে না, হবে হচ্ছে গুণিত। তার মানে অ্যান্সারটা হচ্ছে আমাদের কি গ। আমি যেটা বলে থাকি অনেক সময়, লসাগু মানে হলো নামতা, তাই না? গুণিত মানে যে কোনো সংখ্যার গুণিতক কে কি বলা হয়? লসাগু বলা হয়। বুঝতে পেরেছেন? আর গসাগু জিনিসটা কি হচ্ছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়। একটা সংখ্যাকে উৎপাদক করলে যতগুলা মানে উৎপাদক পাওয়া যায় সেগুলোই হচ্ছে গসাগু। আচ্ছা, এবার বলতেছে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? আচ্ছা, বৃত্তের কি আবার দৈর্ঘ্য হয়? দেখেন, আমি এখানে একটা বৃত্ত আঁকলাম, এখান থেকে শুরু করে এখান থেকে আসলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম। তাহলে এখান থেকে যে দৈর্ঘ্যটা আমি অতিক্রম করলাম, এখান থেকে যে দৈর্ঘ্যটা অতিক্রম করলাম, এই পুরো দৈর্ঘ্যটাকে কি বলা হয়? পরিধি বলা হয়। তাহলে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? পরিধি বলা হয়। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয় বলেন? পরিধি বলা হয়। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? পরিধি বলা হয়। আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আচ্ছা, এবার বলতেছে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? আচ্ছা, বৃত্তের কি আবার দৈর্ঘ্য হয়? দেখেন, আমি এখানে একটা বৃত্ত, আচ্ছা আশা করি শোনা যাচ্ছে সাউন্ডটা। ঠিক আছে, আমি আমার মোবাইল থেকে কমাই দিচ্ছি। আসেন পরের অঙ্কটা। কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? দেখেন তো, 1 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো? 1 পাবো, তাই পাবো না? 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো? 4 পাবো, ফাইন। আবার যদি আমরা 5 কে স্কোয়ার করি, 5 কে কি করি? স্কোয়ার করি, তাহলে পাবো হচ্ছে কত? 25। খেয়াল করবেন। আর যদি আমি এখানে 3 কে স্কোয়ার করি তাহলে এখানে কি পাবো? হচ্ছে 9। তাহলে 5 কিন্তু এখানে পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ যাকে বর্গ করা যায় না, বর্গমূল করা যায় না, ঠিক না? তার মানে হলো এখানে হচ্ছে 5। এই 5টাই হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার আসেন পরেরটা। দুটি সংখ্যার বর্গের অন্তর 3, বর্গের অন্তর কত আছে? 3 হলে সংখ্যা দুটি কত? এটা খুবই সহজ একটা টেকনিকে করা যায়, সেই টেকনিকটা আমি বলে দিচ্ছি। অন্তরের সাথে অন্তর কত? 3। তাহলে আপনি যখন বড় সংখ্যাটা বের করবেন, বড় অন্তরের সাথে 1 যোগ ভাগ হলো 2, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 3 আর 1 4, ভাগ হচ্ছে 2, কাটাকাটি করলে আমরা 2 পাচ্ছি। এটা হলো বড় সংখ্যাটা। আর ছোট সংখ্যাটা আমরা কিভাবে বের করব? ছোট সংখ্যাটা আমরা বের করব হচ্ছে অন্তর থেকে 1 বিয়োগ দিব এবং 2 দিয়ে ভাগ দিব। তাহলে কত হলো? উপরে থাকলো 2, নিচে হলো 2, কাটাকাটি করে কিছুই থাকে না, মানে হচ্ছে 1। তার মানে হচ্ছে আমার উত্তর কি? 1 এবং 2। এই 1 এবং 2 কোথায় আছে? খ নম্বরে আছে। সো এটাই হচ্ছে সেই দুটি সংখ্যা। এটাই হচ্ছে আমাদের কি? সেই দুটি সংখ্যা। বুঝতে পেরেছি? আসেন পরবর্তী অঙ্কে আমরা যাই। 3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? এই অঙ্কটা নিয়ে আমরা অনেকেই বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে যাই। আজকের পর থেকে আশা করব যে আপনারা এটা এভাবে করলে আর কোনো ঝামেলায় পড়বেন না, ঠিক আছে? ক্রয় করছে কয়টি বলেন তো? 3টি। কয় টাকায়? 5 টাকায়। 5 টাকায়, 5 টাকায়। আচ্ছা, বিক্রি করছে কয়টি বলেন তো? 5টি 9 টাকায়। তার মানে 5টি বিক্রি করছে কয় টাকায়? 9 টাকায়। এখানে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে বা আমাদের যেটা খেয়াল রাখতে হবে, এই টিটাকে সমান করতে হবে। এই পাশে টি আর এই পাশে টি, যত সংখ্যা মানে সংখ্যাটি সমান করতে হবে। তাহলে সংখ্যাকে যদি আমরা সমান করি তাহলে এখানে এই 5 দিয়ে এটাকে গুণ করব। 3 5 কত? 15টি। আর এই 5 দিয়ে আবার এটাকে গুণ করলে 5 5 25 টাকা, ঠিক আছে? 25 টাকা। খেয়াল করবেন। এখন এটাকে আমরা কি করব? তাহলে 3 দিয়ে গুণ করব। 3 5 কত? 15টি। 3 নং কত? 27, মানে 27 টাকা। একটু খেয়াল করে দেখেন তো, 15টি আর এই পাশে 15টি, টিটি কিন্তু মিলে গেছে, সো এটার আর কোনো কাজ নাই। টিটি যখন মিলে গেছে তখন এটার আর কোনো কাজ নাই। তাহলে 25 টাকায় ক্রয় করে 27 টাকায় বিক্রি করছে।
বলেন তো এটা ডিফারেন্স কত, লাভ কত? 2 টাকা না? লাভ কত? 2 টাকা। আচ্ছা, লাভ হয়েছে 2 টাকা, কয় টাকায় লাভ হয়েছে 2 টাকা, এটা আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমরা লাভ এবং লস সবসময় নির্ণয় করি হচ্ছে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত ছিল? 25 টাকা। তাহলে দেখেন 25 টাকায় লাভ হয় 2 টাকায়, তাহলে 100 টাকায় লাভ হয় কত? শতকরা যেহেতু আমাদের বের করতে বলছে, তাহলে 4 25 কত? 100, 4 × 8, তার মানে হচ্ছে আমার 8%। তাহলে লাভ হয়েছে কত? 8%। তাহলে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে হলে আমরা কি করব? এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে হলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সংখ্যা, মানে কতটি, এই টিটাকে সমান করে নিব, নিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। আসেন পরবর্তী ম্যাথে চলে যাই। বলতেছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত? আচ্ছা, আমি একটু বর্গক্ষেত্রটা দেখাই, একটু ভালো করে খেয়াল করেন। তো বর্গক্ষেত্র কেমন দেখতে? আমরা সবাই জানি যে বর্গক্ষেত্র দেখতে কেমন হয়। ধরেন এই যে এখানে আমি একটা বর্গক্ষেত্র নিলাম, এটা একটা কি? বর্গক্ষেত্র ধরেন, ঠিক আছে? এটা একটা কি? বর্গক্ষেত্র। এখন চিন্তা করেন এই বাহুটাও এ, এই বাহুটাও এ, এটাও এ, এটাও এ, 4টা বাহুই কি? এ ধরে নিলাম। 4টা বাহুই সমান। বর্গক্ষেত্রে কি হয়? 4টা বাহুই সমান হয়। এখন প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্রের সূত্র কি? আমরা জানি হলো ক্ষেত্রফলের সূত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি বলেন তো? স্কোয়ার। ক্ষেত্রফল কি? স্কোয়ার, তাই না? ক্ষেত্রফল এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্কোয়ার দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এই জিনিসটাকে আমরা আরো একটু ভিন্ন স্টাইলে লিখতে পারি। তাহলে ক্ষেত্রফলকে আমরা এই যে এ স্কোয়ার বলতে পারি, তাই না? ও, এ স্কোয়ার বলতে পারি। তাহলে ক্ষেত্রফল যা, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা লিখতে পারি হলো স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রফলটা কত দেয়া আছে বলেন তো? ক্ষেত্রফল দেয়া আছে 4 বর্গমিটার। কত মিটার? 4 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গমিটার। তাহলে এখানে একটু খেয়াল করেন, এ সমান কত? স্কোয়ারের পাশে আসলে রুট হয়ে যায় 4। তাহলে আমরা এ সমান কি পাচ্ছি? ফাইনালি এ সমান কি পাচ্ছি? এখানে আপনি ইমপ্লাই দিতে পারেন। অতএব এ সমান পাচ্ছি হলো 2। তার মানে হচ্ছে এটাও 2, এটাও 2, 2, 4টা বাহু 2। তাহলে পরিসীমা, পরিসীমা মানে হলো 4 বাহুর যোগফল। পরিসীমা মানে কি? 4 বাহুর যোগফল। তাহলে আমরা 4টা বাহুকে যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? পরিসীমা পাবো। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন পরিসীমা, অতএব পরিসীমা, অতএব কি? পরিসীমা। পরিসীমা কত বলেন ভাই? 4টা 2, তাই না? 4টা বাহুরই তো দৈর্ঘ্য 2। তাহলে 4টা বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, এখানে যোগ করলে হয় হচ্ছে 8। এখানে আমাদের অ্যান্সারে কত আছে? 8। এই যে 8 মিটার। কত মিটার? 8 মিটার। দৈর্ঘ্য কত মিটার? 8 মিটার। বিষয়টা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। আসেন পরেরটা। বলতেছে এক্স এর মান 2, খুবই সহজ একটা অঙ্ক, y এর মান 4 হলে এত সমান কত? তাহলে সরাসরি করেন। তাহলে এক্স ইন্টু, সরি 7 ইন্টু এক্স এর মান কত দেয়া আছে? 2, তাহলে 2 বসাইলাম। এখানে -3 আছে, 3 দিলাম, y এর মান হচ্ছে 4। অঙ্ক কিন্তু আমাদের শেষ। 7 দ্বিগুণে 14, 3 4 হচ্ছে আমাদের 12। তাহলে 14 থেকে 12 গেলে থাকে কত? 2। এই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় আছে? এই যে ক নম্বরে আছে। 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসেন পরবর্তী ম্যাথে। কোন আসল সরল সুদে 5 বছরের দ্বিগুণ হলে, আচ্ছা ধরি আমরা তো জানি না যে আসলটা কত। তাহলে আমরা ধরে নিলাম, ধরি আসল, এটা কিন্তু মুখে মুখে করবেন, কিন্তু বোঝার স্বার্থে আমি এখানে এভাবে লিখতেছি। ধরি আসল 100 টাকা। কয় টাকা? 100 টাকা। খেয়াল করবেন, আসল হলো 100 টাকা। আচ্ছা বলেন তো 5 বছর পরে দ্বিগুণ হয়েছে, তাহলে 5 বছর পরে প্রশ্নে বলছে ওরা কত দ্বিগুণ হয়েছে, তার মানে 100-র সাথে 2 গুণ। তাহলে 100-র সাথে 2 গুণ যদি দেই তাহলে হচ্ছে আমার কত? 200 টাকা। আচ্ছা, এই 200 টাকার মধ্যে আমাদের কি কি আছে? আসল আছে। তাহলে এখান থেকে আমরা কি করব? অতএব সুদ বের করব। অতএব সুদ, সুদ বের করব। তাহলে সুদ এখানে এর মধ্যে আছে, তাহলে আসলটা যদি বাদ দিই 100 টাকা, তাহলে যেটা বের হবে সেটাই হলো আমাদের সুদ, তাই না? এটা হচ্ছে আমাদের সুদ 100 টাকা। এই 100 টাকা কয় বছর হয়েছে বলেন? এই যে 5 বছরে হয়েছে। কয় বছরে? 5 বছরে হয়েছে।
কিন্তু আমাকে তো চাইছে হচ্ছে 1 বছরে, পার্সেন্টেজ মানে হলো 1 বছরের সুদ কত, শতকরা কত, শতকরা মানে হলো 1 বছরে বের করতে হবে। তাহলে 1 বছরে কত, 5 দিয়ে যদি আমি এটাকে ভাগ দেই, 5 × 100, তার মানে হলো 20%। এই 20%টাই হচ্ছে আমার উত্তর। কোথায় আছে, এই যে এখানে আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে। আসেন পরের ম্যাথে চলে যাই। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ? মানে হলো, ধরেন আমি এখানে একটা ত্রিভুজ নিলাম, এখানে একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। আপনারা সবাই জানেন যে এখানে হচ্ছে 90 ডিগ্রি থাকে। কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ থাকে। আচ্ছা, এখন বলতেছে কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান। তার মানে এখানে যে কোণটা আছে, এখানে যে কোণটা আছে, এই দুইটা যোগ করলে যা হবে সেটা 90 এর সমান হবে। তার মানে সহজেই বোঝা যাচ্ছে যে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। আপনি এখানে এটা কথা কথা 50 ডিগ্রি ধরলেন। আচ্ছা, 50, আর এখানে ধরেন হচ্ছে আপনি ধরে নিলেন 40 ডিগ্রি। 50 আর 40 কত? 90। তাহলে দুই কোণের সমষ্টি অপর একটি কোণের সমষ্টির সমান। কোন ত্রিভুজের একটি কোণ, মানে একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান। একটি কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা অপর দুইটি কোণের সমষ্টির সমান হচ্ছে। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আসেন, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ। সমবাহু ত্রিভুজ, দেখেন সমবাহু ত্রিভুজটা কি? এই যে আমি একটা ত্রিভুজ নিলাম, এটা একটা ত্রিভুজ, তাই না? মনে করেন এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান। মনে রাখবেন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ হয়, 60 ডিগ্রি। তার মানে এখানে উত্তর হবে কত? আচ্ছা, এখানে উত্তর হবে আমাদের 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এটা মুখস্থ করে ফেলবেন, তাই না? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। আশা করি বোঝা যাচ্ছে। আসেন পরবর্তী ম্যাথে চলে যাই। দিস ইজ দ্য লাস্ট ম্যাথ, অর্থাৎ আজকের ক্লাসের, আজকের যে বিগত সালের যে একটা কোশ্চেন নিয়েছিলাম সেখানকার শেষ অঙ্ক এটা। দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি? মনে রাখবেন, আমরা জানি একটা যদি ত্রিভুজ নেই, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখন ওরা বলতেছে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে। আচ্ছা, ধরেন এখানে একটা ত্রিভুজ আমি নিচ্ছি, সমকোণী ত্রিভুজ। এখানে হচ্ছে 90 ডিগ্রি আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। ধরেন এটা কত? 50 আর 40 ধরেন। আচ্ছা, তাহলে এই দুইটা মিলে হচ্ছে, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি যখন 90 হয়, তার মানে 50 যোগ 40, দুইটা কোণের সমষ্টি যখন 90 হবে তখন সেটাকে বলা হবে পূরক কোণ। কি কোণ বলা হবে? পূরক কোণ। তাহলে দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন সেটাকে আমরা কি বলবো? পূরক কোণ বলবো। দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন সেটাকে আমরা কি বলবো? পূরক কোণ বলবো। ঠিক আছে, তার মানে এটা হলো পূরক কোণ। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আর দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। এটা আজকে ছিল আমাদের প্রথম পর্ব, সমাজ সেবার বিগত সালের অঙ্ক সলভের প্রথম পর্ব ছিল। আমরা দ্বিতীয় পর্ব নিয়ে খুব দ্রুতই আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।